দর্শক, সমাজ সভ্যতা ও রাষ্ট্র বিকাশের ভিত্তি গড়ে দেয় অর্থনীতি। অভ্যন্তরীণ ও বৈশ্বিক অগ্রযাত্রার যে কোনো পদক্ষেপের আরেক নাম বাণিজ্যিক সম্পর্ক। আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ব বাজার আজকের বিশ্ব অর্থনীতির বাহন। এটি বিশ্ব অর্থনীতিকে একটি অবিচ্ছেদ্য জালের মতো জড়িয়ে রেখেছে, যা কোনো দেশের উন্নয়ন, অর্থনীতি এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নয়নের চাবিকাঠি বাণিজ্য অর্থনীতির বিকাশ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাসে। RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। আজকে আমাদের আলোচনার বিষয় আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ববাজার। পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আমাদের অতিথিদের সঙ্গে। আমার সঙ্গে আছেন তাহেরা তমা, নারী উদ্যোক্তা, যিনি চীন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সাল। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। সম্প্রতি চীনে শেষ হয়েছে আন্তর্জাতিক আমদানি মেলা। এই আমদানি মেলাকে ঘিরেও আমরা আলোচনা করব। প্রথমে ডক্টর আমির ফয়সাল, আপনার কাছে আমরা আসতে যাচ্ছি। আপনাকে যে প্রশ্নটা করতে চাই, বিশ্ব বাণিজ্যকে প্রভাবিত করছে বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে মেলা বা এক্সপোগুলো। এই মেলাগুলো অর্থনীতিতে বা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কীরকম ভূমিকা রাখছে? জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমাদের সম্মানিত সহ-আলোচককে আমার শুভেচ্ছা এবং দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছে সকলের উদ্দেশ্যে আমার সালাম রইল। আপনি দেখবেন যে চাইনিজ যে ইকোনমিক এবং ই কমার্স এবং এফ কমার্স যে ফাইন্যান্সিয়াল এবং ই কমার্স যে মার্কেটটা রয়েছে এবং চাইনিজ ইকোনমি যে ভাইব্রেন্সি রয়েছে এবং ডাইনামিজম রয়েছে, সেখানে অবশ্যই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেই ট্রেড ফেয়ার গুলো হচ্ছে, ইট গিভস অ্যাবসলিউট এবং total exposure to global capital markets, to global investors, to global venture capital firms, এবং আমাদের তরুণ উদ্যোক্তা থেকে শুরু করে আমাদের বাংলাদেশের সকল মধ্যমায়ের ব্যবসায়ী থেকে বড় পরিসরের শিল্প গোষ্ঠী যারা রয়েছে, এখানে যদি অংশীদার হতে পারে, আমার বিশ্বাস যে এত বড় একটি ভাইব্রেন্ট প্রায় $15 ট্রিলিয়ন একটি মার্কেটের অ্যাক্সেস পাওয়াটা, এটা অত্যন্ত ভাবে আমি মনে করি যে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য, বাংলাদেশের উদীয়মান উদ্যোক্তাদের জন্য একটি বড় একটি সম্ভাবনা সৃষ্টি করতে পারে। এবং চায়নার সাথে সম্পৃক্ত আপনি দেখবেন পৃথিবীর অধিকাংশ প্রায় 80 থেকে 90টি অর্থনীতি কিন্তু চায়নার সাথে সরাসরি সম্পৃক্ত এবং সরাসরি কিন্তু নির্ভরশীল। আপনি বাংলাদেশে যদি আপনি বাণিজ্য চুক্তি দেখেন, এখানে ট্রেড ভলিউম প্রায় $25 বিলিয়ন ট্রেড ভলিউম বাংলাদেশে বর্তমানে হচ্ছে। এর ভিতরে আমাদের অধিকাংশ কিন্তু চায়না কিন্তু আমাদের বাংলাদেশের অন্যতম ইম্পোর্টিং আমদানিকারী ট্রেডিং পার্টনার। এবং চায়না থেকে আমরা প্রতি বছর আমরা অন্তত পক্ষে $22 থেকে $23 বিলিয়ন কিন্তু আমরা পণ্য কিন্তু আমদানি করে আনছি। অপরদিকে কিন্তু আমাদের রপ্তানি বহুমুখীকরণের যে সুযোগটা বর্তমানে বাংলাদেশে রয়েছে, সেটা হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশের ম্যানুফ্যাকচারার কিন্তু আসলে চাইনিজ ম্যানুফ্যাকচারারের সাথে প্রতিযোগিতামূলক ভাবে বর্তমানে, যেহেতু আমরা ডেভেলপমেন্টে, আমরা ডিফারেন্ট লার্নিং কার্ভে বর্তমানে আমরা রয়েছি, সেখানে প্রতিযোগিতা করতে হলে তাদের সাথে তাদের আন্তর্জাতিক ট্রেড ফেয়ারে অবশ্যই আমাদের বাংলাদেশি দেশীয় উৎপাদনকৃত পণ্যগুলো সেখানে আমাদের স্টলের মাধ্যমে এবং অন্যান্য যে ট্রেডিং ফেসিলিটি গুলোর মাধ্যমে সেগুলো যদি আমরা উপস্থাপনা সঠিকভাবে আমরা করতে পারি, আমার বিশ্বাস যে ভবিষ্যতে আমাদের চায়নার থেকেও ব্যাপকভাবে বাংলাদেশ থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো। তো আমার প্রস্তাবনা হচ্ছে আগামী দিনে যাতে চাইনিজ সরকার যাতে বাংলাদেশি এই ম্যানুফ্যাকচারদের যাতে হংকং স্টক এক্সচেঞ্জ, সাংহাই স্টক এক্সচেঞ্জে যাতে লিস্টিং করতে যাতে সহজীকরণ যাতে করে, এবং একই সাথে চাইনিজ যারা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম যারা রয়েছে, চাইনিজ যারা ইনভেস্টররা যারা রয়েছে, তারা যাতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে যাতে বিনিয়োগ করতে পারে, সেই সহজীকরণের একটি ব্যবস্থা আমি মনে করি যদি একটা গেটওয়ে করা যায়, ইকোনমিক ইনভেস্টমেন্ট গেটওয়ে, তাহলে আমি মনে করি দু দেশের অর্থনীতি ব্যাপকভাবে লাভবান হবে। ধন্যবাদ ডক্টর আমির ফয়সাল। আমি আসবো আপনার কাছে। তাহেরা তমা, আপনার কাছে আমি আসতে চাই। যেটা হচ্ছে চীন বরাবরই এই জাতীয় বিভিন্ন রকম আন্তর্জাতিক ফেয়ারগুলো আয়োজন করে থাকে। সম্প্রতি চায়না আমদানি মেলার আয়োজন করেছে চীন। এই জাতীয় মেলাগুলোর আসলে উদ্দেশ্যটা কি এবং এটা বিশ্ব বাণিজ্যকে কিভাবে প্রভাবিত করে, একজন উদ্যোক্তার দৃষ্টিতে আপনি কিভাবে দেখছেন? অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখেন, বিগত যদি 3 দশক ধরে আমরা দেখি বা 4 দশক ধরে চায়না এই যে কান্ট্রি হিসেবে
সারা পৃথিবীতে যত রকমের পিচ অ্যান্ড কনফ্লিক্ট বা আদার্স যেই আমি ফ্যাক্ট কমপ্লেক্স বলি, তাদের অ্যাটেনশন অপিনিয়নটা অতভাবে জোরালোভাবে শো হচ্ছে না। কারণ খুব কুল মোশন হচ্ছে সারা পৃথিবীকে তাদের টার্গেট হচ্ছে বাণিজ্য শাসন করা। তো এই বাণিজ্য শাসনের যেই নীতি তারা এখনো বহাল আছে, আই থিঙ্ক তাদের এই বাণিজ্য সারা পৃথিবীকে যে বাণিজ্য শাসনটাকে ধরে রাখার জন্য তাদের যেই ধরনের প্রজেক্ট হচ্ছে ডে বাই ডে হচ্ছে ইনক্রিজ হচ্ছে, তার একটা প্রতিফলন হচ্ছে চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো, এবং যেটা অ্যারেঞ্জ হয়েছিল 2018-এ। এবং 2018-এর আগে এখন পর্যন্ত এটা সপ্তমবারের মতো হয়ে গেল চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো। এবং সেটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট বিগ এক্সপো বলা হয়, যেখানে পৃথিবীর সব দেশে স্টল আমি দেখেছি, যেহেতু আমি আমার কোম্পানি দাদা বাংলা, এবং সেখানে আমি সপ্তমবারের মতোই আমি এই বছরও সেখানে আমার কোম্পানি পার্টিসিপেট করেছে। তো তাদের টার্গেটটা হচ্ছে যেহেতু বাণিজ্য শাসনের একটা, আমি বলবো যে রেগুলেশন বলা যেতে পারে এই এক্সপোটাকে, ইন্টারন্যাশনাল চায়না ইম্পোর্ট এক্সপো। এবং এই স্পেশালি চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো ছাড়াও আরো বেশ কিছু প্রভিন্সিয়াল মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ কমার্স এবং চাইনিজ গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টের আন্ডারে আমরা দেখতে পাই যে অর্ধমাসিক, মাসিক বা মান্থলি বা ইয়ারলি অনেকগুলো এক্সিবিশন হয়। এক্সিবিশন হচ্ছে বিজনেস এক্সপান্ডের একটা, এটা আসলে কোনো অল্টারনেটিভ ওয়ে নাই এক্সিবিশনের, আই থিঙ্ক, এবং যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালি। তো স্বাভাবিকভাবে চায়নাতে আমি যেটা দীর্ঘ বছর আমি এখানে পড়াশোনা করেছি এবং আমি বিজনেস স্টার্ট করার পরে আমার যেটা রিয়েলাইজেশন হলো যে আমাদের যে চায়নার স্পেশালি যে সারা পৃথিবীকে যে তাদের যে একটা স্লো মোশনে তারা যে বাণিজ্য শাসন করছে, এবং সেটারই একটা ট্রুথ এক্সাম্পল হচ্ছে সিআইআই এক্সিবিশন, এবং যেটা সপ্তমবারের মতো হয়ে গেছে। এবং আমি এখানে ফার্স্ট সিআই এক্সিবিশন থেকে যদি সেভেন্থ সিআই এক্সিবিশন, এই সময়টুকুর ভিতরে যদি দেখি যে অনেক কিছু এর ভেতরে ইনক্রিজ হয়েছে। এবং ফার্স্ট সিআই এক্সিবিশনে তারা যতটা ওয়ার্ল্ডকে হচ্ছে রিমোট করতে পেরেছে তাদের প্ল্যাটফর্মে, সেভেন্থ সিআই এক্সিবিশনে দেখেছি যে এটা প্রতি বছরে সেটা এক্সপান্ড করেছে। আমি আরেকটু এই সঙ্গে আপনার কাছে জানতে চাই যে এই মেলায় আপনি বরাবরই অংশগ্রহণ করে আসছেন, আপনি কিভাবে আপনার ব্যবসাকে এই মেলাটা প্রভাবিত করছে, মানে কি ভূমিকা রাখছে আপনার ব্যবসাকে উদীয়মান করতে, ব্যবসাকে এক্সপ্যান্ড করতে এই মেলার আসলে ভূমিকাটা কি? আমাকে আসলে সেভারাল টাইম এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে মেলা চলাকালীন সময়ে এক্সিবিশন অথরিটি এবং বিভিন্ন লজিস্টিক কোম্পানির কাছেও, যে এটা হচ্ছে 2017 সালে আমি আমার কোম্পানি এস্টাবলিশ করেছি, কিন্তু তখন ওই সময়টাতে দাদা বাংলা জাস্ট লোকাল প্রোডাকশনই করেছে। আমরা ওই সময় আমি কোনো এক্সপোর্ট করব ওরকম কোনো ওয়ে পাচ্ছিলাম না, ইনফ্যাক্ট আমার কোনো ফরেন বায়ারও ছিল না। 2018 সালে যখন আমি এটার একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, এক্সিবিশন অথরিটির সাথে যোগাযোগ করলাম, তারা হচ্ছে মানে ভেরি কুইকলি হচ্ছে আমাকে রেসপন্স করলো এবং গাইডলাইন দিল যে হ্যাঁ, যখন ফার্স্ট সিএ এক্সিবিশন 2018 সালে আমার দাদা বাংলা পার্টিসিপেট করলো, ওই বছর আমি দুইটা বায়ার পেয়েছি, চাইনিজ বায়ার। 2019 সালে সেকেন্ড সিএ এক্সিবিশনে আমি শুধু চাইনিজ বায়ার না, আমি আরো কিছু অ্যারাবিক কান্ট্রি বায়ার পেলাম এবং এশিয়ান কয়েকটা কান্ট্রি বায়ার পেলাম এবং ইউরোপেরও 2-1 জন পেলাম। তো তাদের সাথে আমার কুইকলি কোলাবোরেশন ওইভাবে হয় নাই, কিন্তু 2-3 মাস পরে আমি রেগুলার অর্ডার পেতে থাকলাম। তো স্বাভাবিকভাবে আমি যেখানে কাজ শুরু করেছিলাম দাদা বাংলা হয়তো 50 থেকে 60 জন ওয়ার্কার নিয়ে, বর্তমানে আমার হচ্ছে 2000 vulnerable উইমেন কাজ করে। এবং বিফোর স্টার্ট মাই কোম্পানি, এখানে এই vulnerable উইমেনদের আর কোনো আসলে আইডেন্টিটি ছিল না স্পেশালি। তারা কিন্তু যখন আমি কোম্পানি স্টাবলিশ করলাম দেখলাম যে না, তাদের হাতের কাজের খুব নিখুঁত, ওরা এডুকেটেড না কিন্তু তাদের কোয়ালিটি আছে। লাইক তারা খুব কম সময়ে দ্রুত একটা জাস্ট এট এ গ্ল্যান্স একটা ডিজাইন দেখে তারা তুলে ফেলতে, মানে এই ডিজাইনটা তুলে ফেলতে পারছে, কিংবা হচ্ছে খুব নতুন নতুন কিছু ডিজাইন ক্রিয়েট করতে পারছে। এটা আসলে একাডেমিক শিক্ষার সাথে কম্পেয়ারই করতে পারবো না। আমি অ্যামাস্ট হয়ে গেলাম যে না, এদের নিয়ে কিছু করা যায় কিনা। তখন দেখলাম যে না, আমি যখন একই সাথে এক্সিবিশনে প্রতি বছর আমি আমার কোম্পানি লঞ্চ করছি, একই সাথে আমি বায়ার পাচ্ছি, সেভারাল কান্ট্রি বায়ার। এবং আমার এক্সিবিশনের বড় একটা দিক হচ্ছে এখানে হচ্ছে ডিরেক্টলি আপনি আপনার বিজনেস পলিসি, আপনার প্রোডাক্টকে ডিরেক্টলি হচ্ছে কাস্টমারের সাথে কমিউনিকেট করতে পারছি, এখানে কোনো থার্ড হেড নাই। তখন আমি ইমপ্রুভ করতে পারলাম এবং ডেফিনেটলি আমি আন্তর্জাতিক বাজারে যে আমার এক্সপোর্টের যে অ্যামাউন্টটা ছিল, এক্সপেক্টেড অ্যামাউন্টটা, সেটা আমি অনেক সময় ক্রস করে
যেতে পারছি। এবং সেক্ষেত্রে আমি বলবো যে সিএ এক্সিবিশন একটা গ্রেট চান্স ছিল, গ্রেট একটা প্ল্যাটফর্ম ছিল। ধন্যবাদ তোমা। আমি আবারও আপনার কাছে আসবো। আসলে একটা মেলা একজন নারী উদ্যোক্তা মানে ব্যবসাকে কিভাবে প্রসারিত করতে পারে, এটার জলজ্যান্ত উদাহরণ আপনি দিলেন। ডক্টর আমির ফয়সাল, আপনার কাছে আবারও আসতে চাই যে এগুলোর পাশাপাশি ডিজিটাল মিডিয়া বা ই কমার্স মাধ্যমটা অত্যন্ত জনপ্রিয় হচ্ছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এই জাতীয় বাণিজ্যকে প্রভাবিত করতে বাংলাদেশ কিভাবে কাজ করতে পারে, বাংলাদেশের বায়াররা কিভাবে এই জাতীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে অংশগ্রহণ করতে পারে। যদিও আমরা দেখছি আলিবাবার মতো আলিবাবার মতো প্ল্যাটফর্মে বাংলাদেশের বেশ কিছু সেলাররা কাজ করছে, বাট বৃহৎ পরিসরে এটাকে কিভাবে করা যায়, আপনার পরামর্শ? এফ কমার্সটা যে আকারে এবং ই কমার্সের যে আকারে বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেভাবে কিন্তু আমরা বৃদ্ধি পেতে বাংলাদেশে আমরা দেখি নাই। আপনি দেখবেন বাংলাদেশে কয়েকটি পঞ্জি স্কিম নামের কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের থেকে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক পরিসরের অর্থ কিন্তু নিয়ে কিন্তু দেখা গেল আত্মসাৎই কিন্তু করেছে। তো এখানে আমরা দেখেছি বিগত 5 বছরে যেই গ্রোথ প্রসপেক্টাসটা থাকার কথা ছিল সেইভাবে কিন্তু উদীয়মান যেই আমাদের ই কমার্স প্ল্যাটফর্ম গুলা দাঁড়ানোর কথা ছিল সেভাবে কিন্তু আসলে দাঁড়াতে পারেনি এখন পর্যন্ত। কিন্তু আজকে অফলাইন স্টোর থেকে কিন্তু মূলত পারচেজ গুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু হচ্ছে। আপনি মধ্যম আয়ের দেশে আপনি যদি দেখেন মিডল ইনকাম ইকোনমি গুলো, ভিয়েতনাম, থাইল্যান্ড, আপনি যদি মালয়েশিয়া দেখেন আপার মিডল ইনকাম ইকোনমি, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে ই কমার্স এবং এফ কমার্স এর উপর কিন্তু নির্ভরশীল মানুষ। এরকমও রয়েছে যে পাশের যে মুদির দোকানে সেখান থেকে কিন্তু ক্রয় করছে না, তারা ফুড প্যান্ডার মাধ্যমে, আপনার আলিবাবার মাধ্যমে, টিমুর মাধ্যমে, শেইনের মাধ্যমে, নানা ধরনের এফ কমার্স ই কমার্স যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রয়েছে সেখান থেকে কিন্তু তারা পণ্য কিন্তু ক্রয় করে নিচ্ছে। তো বাংলাদেশে কেন পিছিয়ে রয়েছে সেটা মূলত কারণ হচ্ছে বাংলাদেশে যারা ই কমার্সের যে প্রতিষ্ঠানগুলো ছিল, অনেকগুলো প্রতিষ্ঠান যেহেতু আপনার দুর্নীতির সাথে লিপ্ত ছিল এবং একই সাথে প্রতারণার সাথে লিপ্ত ছিল, এই কারণে বাংলাদেশের ইনভেস্টর কনফিডেন্স ব্যাপকভাবে এখানে প্রতিফলন ঘটেছে এবং এই কনফিডেন্সটা ফেরত আসবে, অবশ্যই আসবে ভবিষ্যতে। আমি একটু আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করতে চাই, কারণ আপনার প্রশ্নের সাথে একেবারে কোরিলেটেড কিছু ব্যাপার আমি শেয়ার করতে চাই। 3 মাস ধরে আমি স্টে করছি চায়নাতে এবং আমি জাস্ট একটা ধনে পাতা, কাঁচামরিচ বা পেঁয়াজ লাগবে সেটাও কিন্তু আমি সোফাশপি দিয়ে কিনছি না, আমি জাস্ট ক্লিক করছি, সাথে সাথে 20 মিনিট পরে আমার বাসায় চলে আসছে এবং প্রাইস আনবিটেবল। এবং সেখানে আরো একটা ব্যাপার হচ্ছে মার্জিনাল যে কাস্টমারকে তারা ক্যাচ করার জন্য যে পলিসিগুলি মেকশিওর করেছে সেটা হচ্ছে, ধরেন আপনি জাস্ট 2 আরএমবি, আমি বলতে চাচ্ছি 2 আরএমবির বাংলাদেশি টাকায় হয়তো সেটা 30 টাকা বা 32 টাকার একটা পণ্য কিনলেন, সেটাও চলে আসবে সাথে সাথে এবং সেটার জন্য আলাদা করে সার্ভিস চার্জের যে ডেলিভারি চার্জ দিতে হচ্ছে। আপনি যেভাবে ডক্টর আমির ফয়সালের সঙ্গে বিষয় চীনের প্রেক্ষাপটটা তুলনা করেছেন। আমির ফয়সাল, আপনি এই বিষয়ে যদি আরো কিছু বলেন। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যদি আমরা প্রতারণার শিকার না হতাম, যদি আমরা যে পণ্য আমরা অর্ডার করেছি যথার্থ সময় যদি আমরা পেয়ে যেতাম বা পণ্যটা অন্তত পক্ষে যদি পেয়ে যেতাম, এটা 3 মাস পরে ডিলে হলেও যদি পেতাম, তা আমি মনে করি ই কমার্সের উপরে অনেক বেশি মানুষের আস্থা থাকতো। কিন্তু আপনি দেখেছেন যে এখানে পঞ্জি স্কিমের কারণে বাংলাদেশের মানুষের অনেক অনাস্থা চলে এসেছে। এফ কমার্স ই কমার্স অনেকভাবে মানুষ প্রতারিত হয়েছে এবং পর্যায়ক্রমে এখনো কিন্তু হচ্ছে। তো এখানে আমাদের একটা ন্যাশনাল কনসেনসাস থাকা উচিত যে বাংলাদেশে যদি আমরা মানে চাইনিজদের মতো যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল এবং ম্যানুফ্যাকচারিং এবং ই কমার্স এবং এফ কমার্সে যদি আমরা বাংলাদেশিরা যদি মনোযোগী হতে পারি, আমাদের অনেক দৈনন্দিন জীবনে অনেক সমস্যা রয়েছে। আপনি দেখেন আলুর দামের কথা আমি বললাম, 80 টাকায় আজকে আলু বিক্রি হচ্ছে, অথচ কৃষকের থেকে ক্রয় করা হচ্ছে 20 টাকায়। এই যে 5 হাত 10 হাত বদলের মাধ্যমে কিন্তু প্রতি ঘাটে ঘাটে চাঁদা দিয়ে দাম বৃদ্ধি করে যখন ভোক্তার কাছে আসছে, ভোক্তা বেশি দামে ক্রয় করতে হচ্ছে, আবার কৃষকও ন্যায্য মূল্য পাচ্ছে না। তো এখানে দূরত্ব কমানোর জন্য যদি ই কমার্স এফ কমার্সের সরাসরি হস্তক্ষেপ করা যেত, প্রতি উপজেলায় যদি গোডাউন করে চাহিদা অনুযায়ী যদি আমাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা যেত, এগ্রি কমার্সের মাধ্যমে আমরা সরাসরি এই সংকটটা আমরা নিরসন করতে পারবো। মধ্যস্থতা ভোগী যারা রয়েছে তারা কিন্তু আসলে এই যে ই কমার্স মার্কেটের এবং এফ কমার্স মার্কেটের যে প্রেভালেন্সটা যে বর্তমানে নেই, এটার কিন্তু অপব্যবহার কিন্তু এই মধ্যস্থতাকারীরা করছে। আপনি কৃষকের ন্যায্য মূল্য দিতে হলে ভোক্তাকে যদি তার ক্রয়ের নাগালের ভিতরে, তার উপার্জন অনুযায়ী ক্রয়ের নাগালের মধ্যে যদি তার অর্থ রাখতে চান এবং নিত্য পণ্যের দাম যদি সেভাবে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে ই কমার্স ছাড়া এবং প্রযুক্তি খাতে এফ কমার্স ছাড়া
এবং এগ্রি কমার্স ছাড়া আপনার অন্য কোনো আর বিকল্প কিন্তু এখন আর কোনো পথ নেই। ধন্যবাদ ডক্টর সায়েম। ধন্যবাদ। একটা ব্যাপার আমি বলি, আমাদের মিডল হ্যান্ডকে যদি আমরা বেনিশ করতে চাই, ই কমার্সের কোনো বিকল্প নাই, এবং সেটাকে কিভাবে কন্ট্রোল করবেন, প্রমোট করবে, এইটা গভর্নমেন্টের আসলে পলিসি মেক করা কুইকলি দরকার, সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে চীন মার্কেটিং বা ব্যবসা বাণিজ্যে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। চীন আসলে কি ধরনের কৌশল বা কি ধরনের স্ট্র্যাটেজি অর্জন করে যার কারণে তারা শুধুমাত্র ব্যবসা না, মার্কেটিং বলেন, ওভারঅল পলিসি বলেন, আসলে আপনি যেহেতু এখানে আছেন, পড়ালেখা করছেন, ব্যবসা করছেন, আপনি কি দেখছেন সেই জায়গাটাকে কিভাবে এই জাতীয় দেশ বাংলাদেশ বা অন্যান্য দেশ অনুকরণ করতে পারে বা কাজে লাগাতে পারে? চীন হচ্ছে আসলে উদ্যোক্তা তৈরি করে। আমাদের দেশে যেমন একটা ছেলে পাশ করার পরে সাথে সাথে হচ্ছে এই যে লাইব্রেরিতে দৌড়াচ্ছে, একটা গভর্নমেন্ট জবই লাগবে, তার মাথায় এটা সেট করে দিয়েছে বছরের পর বছর। বাট চায়না হচ্ছে একটা ছেলে ফাইনাল ইয়ারে পড়ে কিন্তু সে তার জবের জন্য সে কিন্তু দৌড়াচ্ছে না, সে জানে সে এন্টারপ্রেনার হবে অথবা জব করবে, কারণ হচ্ছে জবের ফিল্ডটা এতটা কম্পিটিটিভ না, এই জন্য কারণ এদের মাথায় এইভাবে বাংলাদেশের মতো এইভাবে ঢুকে যায় না যে একটা ফার্স্ট ক্লাস জব হতে হবে, গভর্নমেন্ট জব না হলে তোমার লাইফ ভ্যানিশ। অল্টারনেটিভ ওয়েতে যে তুমি কিছু করতে পারো, এখানে ক্রিয়েট করার যে তোমার পসিবিলিটি আছে, এই জিনিসটা হচ্ছে তাদের মাথায় এনিহাও হচ্ছে ঢুকে না, অথবা তাদেরকে ওইভাবে তৈরি করা হয় না। তো চায়না হচ্ছে উদ্যোক্তা বান্ধব দেশ, এবং সেখানে হচ্ছে গভর্নমেন্ট যারা উদ্যোক্তা হতে চায় তাদের যে যে ডাউন পেমেন্টে যে লোন দেওয়া হয় এবং তাদেরকে আদার্স যে ফ্যাসিলিটি আছে সেটা প্রমোট করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি বলি, কারণ একটা ট্রুথ এক্সাম্পল দিই, আমি যেহেতু হ্যান্ডিক্রাফট নিয়ে কাজ করি, একেবারে মার্জিনাল এরিয়াতে মার্জিনাল ল্যান্ড পিপলদের নিয়ে কাজ করি, তো সেখানে অনেক বিজনেসম্যান আছে যারা লোকাল প্রোডাকশন করে এবং তার সত্যি তাদের কাজের কোয়ালিটি এক্সিলেন্ট লেভেলের, কিন্তু তারা আসলে জানে না জার্মানিতে একটা এক্সিবিশন হচ্ছে, এটাতে কিভাবে যাবে। তিনি আসলে ইলিটারেট, কিন্তু তার পসিবিলিটি আছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের গভর্নমেন্টের আসলে পলিটিক্যাল সব ইস্যুকে ওভারকাম করে, মানে এই ইন্টার রিলেটেড এই ব্যাপারগুলি ইগনোর করে যখন আপনি সত্যিকার অর্থে ওই মার্জিনাল লেভেল থেকে ওই উদ্যোক্তাকে প্রমোট করে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে দিয়ে আসবেন, তার সাথে ইন্ট্রোডিউস হবে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আদার্স কান্ট্রি বায়ারদের সাথে, তার মানে বাংলাদেশের সাথেই হচ্ছে। আমি যখন এক্সপোর্ট করে এখানে ধরেন আমার মান্থলি প্রফিট হয়তো 1 লাখ টাকাও থাকলো না, কিন্তু আমি 1 কোটি ভলিউমের একটা এক্সপোর্ট করলাম, তো স্বাভাবিকভাবে এই টাকাটা তো বাংলাদেশেই ঢুকছে। এনিহাও আপনাকে মার্জিনাল যারা এন্টারপ্রেনার তাদেরকে তুলে আনতে হবে। তা তাদেরকে তুলে আনার ক্ষেত্রে যারা রুই কাতলা আছে তাদের পক্ষেই হচ্ছে রুলস পলিসি মেকিং তৈরি হচ্ছে। এই সিন্ডিকেট আসলে ভাঙতে হবে। ধন্যবাদ তমা। আমি আসবো একদমই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি। আমি সংক্ষেপে দুজনের কাছে দুটো জিনিস জানতে চাই। ডক্টর আমির ফয়সাল, বাংলাদেশের আসলে অনেকগুলো সম্ভাবনাময় রপ্তানিযোগ্য পণ্য আছে, জিআই পণ্য আছে, এগুলোকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে কি পরামর্শ আপনার, সংক্ষেপে যদি বলেন? বর্তমানে আমাদের এক্সপোর্ট রেভিনিউর মূলত কিন্তু আয়ের উৎস কিন্তু রয়েছে আমাদের আরএমজি সেক্টর, গার্মেন্টস সেক্টর এবং আমাদের ম্যানপাওয়ার সেক্টর থেকে কিন্তু আমাদের মূলত আমাদের রেভিনিউ জেনারেশনটা হয়, যেটা আমাদের এক্সপোর্ট খাতে সরাসরি আমাদের কিছু আছে একদম আমি বলবো সেটা মানে 1/10 of a percentage point, which is a very minimal number। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ অবশ্যই করতে হবে, কিন্তু করতে হবে যেখানে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকবে। আপনি অনাহারে যদি আপনি মানে চাইনিজ টিভির সাথে কম্পিট করতে যান বা চাইনিজ সেমিকন্ডাক্টর চিপসের সাথে কম্পিট করতে যান, বর্তমানে কিন্তু এটা কোনো মানে প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো অবস্থানই বর্তমানে বাংলাদেশ নাই। তো এরকম কিছু সেক্টর আমাদের বেছে নিতে হবে যেখানে আসলে সত্যিকার অর্থে আমরা আন্তর্জাতিক মহলে আমরা প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারো। আমাদের অনেক ইঞ্জিনিয়াররা আছে যারা রোবোটিক্স ইনভেস্ট করেছে, কিন্তু আপনি যদি রোবোটিক্সের যদি টেকনোলজিক্যাল যদি আপনি ডিফারেন্সিয়েশন দেখেন, আপনি মানে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের তুলনা করেন বা বাংলাদেশের সাথে যদি আপনি এমনকি ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার প্রযুক্তি খাতেও যদি আপনি তুলনা করে দেখেন, এখানে ব্যাপক ব্যবধান রয়েছে। আসলে আমাদের বাস্তবতা হচ্ছে খালি বাংলাদেশ ব্যবসা বান্ধব হতে হবে এটা ঠিক নয়, কিন্তু আমাদের সাংস্কৃতিক ভাবে আমাদের বাংলাদেশের যারা উদ্যোক্তা যারা রয়েছে, অধিকাংশ উদ্যোক্তারা, আমিও কিছুদিন আগেও অনেকের সাথে কথা হয়েছে, তারা বলেছে যে আমরা উদ্যোক্তা না হয়ে তো আমরা রাজনীতিতে যোগদান করার কথা ছিল, আমরা চাঁদাবাজি করতে পারতাম, টেন্ডারবাজি করতে পারতাম, এটা তো সবচেয়ে বড় আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছিল। এমন একটি অস্বাভাবিক বাস্তবতা আপনি বাংলাদেশের মানুষকে কি করে এই মন মানসিকতা থেকে বের করে এনে একটি উদ্যোক্তামুখী একটি দেশ গড়ে তুলবে, একটা স্টার্ট আপ নেশন হিসেবে বাংলাদেশে কি করে রূপান্তরিত করতে পারবেন, এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এটা আসলে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। ধন্যবাদ ডক্টর আমির ফয়সাল। একদমই সংক্ষেপে তমা আপনার কাছে জানতে চাচ্ছি, একজন উদ্যোক্তা
যিনি আসলে বাংলাদেশে কাজ করে। আমি হামজা, উনি অর্থনীতিবিদ হিসেবে আসলে অনেক ইনফরমেটিভ কথা অলরেডি বলে ফেলেছেন। আমি এজ এ বিজনেস উইমেন হিসেবে আমার পার্সপেক্টিভে কিছু বলবো যে বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশালি তাদের স্টেট পলিসি মেকার যারা আছে তাদেরকে আসলে এখন মানে সময় দেয়ালে পিঠ থেকে গেছে। এইখানে আসলে আপনাদেরকে লুক আফটার করতেই হবে। যারা মার্জিনাল লেভেলের এন্টারপ্রেনার আছে তাদেরকে তুলে আনার ক্ষেত্রে এবং আন্তর্জাতিক বাজারে তাদেরকে স্পেড করতে, তাদেরকে ইন্ট্রোডিউস করতে যেই ধরনের ফ্যাসিলিটি, যেই ধরনের প্রজেক্ট নেওয়ার কথা এবং প্রমোট করতে গিয়ে যা যা করা দরকার, এটা সরকারি ভাবে এবং কম খরচের মধ্যে। কারণ একজন মার্জিনাল যিনি এন্টারপ্রেনার উনি হয়তো জাপানি ল্যাঙ্গুয়েজ জানেন না, চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানেন না, বা উনি ইলিটারেট, উনি টোটালি জানেন না কিভাবে জাপান বা চায়না পর্যন্ত পৌঁছাতে হবে, কিন্তু তার প্রোডাকশন এবিলিটি আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে গভর্নমেন্ট, বিভিন্ন অর্গানাইজেশন গভর্নমেন্টের যেগুলি আছে তারা স্টেট পলিসি মেকাররা এই দিকে লুক আফটার করা দরকার। একদম ঠিকই বলেছেন তমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ডক্টর সায়েম আমির ফয়সাল আপনাকেও ধন্যবাদ। আমরা অত্যন্ত যুগোপযোগী আলোচনা করছিলাম এবং এই আলোচনাটা একদমই সময়ের দাবি। বাংলাদেশকে উঠে দাঁড়াতে হলে এগুলোর বিকল্প নেই। দর্শক, আমরা আলোচনার একদমই শেষ পর্যায়ে, আজ আমরা এখানেই শেষ করতে চাই। আবারও দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।